হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য একটা ডেমো ক্লাস নিয়ে এসেছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা স্কিপ না করে আজকে এই ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করি সকলেই ভালো আছো, সকলেই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশন করছো। তোমাদের প্রিপারেশনটাকে আরও বেশি স্ট্রং বানানোর জন্য আজকে তোমাদের জন্য জিওগ্রাফি থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। আর যেই টপিকটা থেকে আজকে আমরা ক্লাসটা দেখব সেই টপিকটা হলো ফরেস্ট, মিনারেলস অ্যান্ড পাওয়ার অফ ত্রিপুরা। এই টপিকটা থেকে প্রথমেই আমরা একদম ডিটেলসটা দেখে নেব, তারপর আমরা এমসিকিউস প্র্যাকটিস করে নেব। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এই টপিকটা সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে আর এটা নিয়ে আর কোনো ডাউট থাকবে না। ওকে, সো দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করছি। প্রথমেই দেখে নেব ফরেস্ট নিয়ে, অর্থাৎ ত্রিপুরার বনাঞ্চল। ত্রিপুরা মোট ভৌগোলিক আয়তনে প্রায় 60% বনাঞ্চল আবৃত। ত্রিপুরার যে মোট ভৌগোলিক আয়তনটা রয়েছে তার 60% কি বনাঞ্চলে আবৃত। ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত বেশি হওয়ায় ক্রান্তীয় চিরহরিত অরণ্য ও আর্দ্র পর্ণমোচী বৃক্ষের অরণ্য মিশ্রিত অবস্থায় দেখা যায়। যেহেতু ত্রিপুরাতে বৃষ্টির পরিমাণটা একটু বেশি হয়ে থাকে, সেই জন্য যে ক্রান্তীয় চিরহরিত অরণ্য আর যে আর্দ্র পর্ণমোচী বৃক্ষ রয়েছে সেটা একটা মিশ্রিত অবস্থায় দেখা যায়। ত্রিপুরার মধ্যে যে প্রধান মেন যে বৃক্ষ রয়েছে সেগুলির মধ্যে কিছু প্রধান বৃক্ষগুলি হলো আবলুস, মেহগনি, শিশু, গর্জন, সেগুন, শাল, শিমুল, পোমা, জাম, জারুল, কাঞ্চন, কোনাল প্রভৃতি পাওয়া যায়। এই যে এখন যে বৃক্ষের নামগুলি বললাম, এই বৃক্ষগুলি হলো ত্রিপুরা যে প্রধান কিছু বৃক্ষ রয়েছে। এখন এখান থেকে কোশ্চেন আসতে পারে যে এখান থেকে বললো যে নিচের কোনগুলি ত্রিপুরার প্রধান বৃক্ষের মধ্যে পড়ে। এখান থেকে ধরো একটা নাম দিয়ে দিল বা অন্যান্য নাম দিয়ে দিল। তো আমাদের যদি সবগুলি নাম আমাদের জানা থাকে তাহলে এখান থেকে যে কোনো একটা আসলে আমরা আনসার করতে পারবো। তো এগুলি ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেবেন। এগুলি হলো ত্রিপুরা প্রধান যে বৃক্ষের মধ্যে পড়ে এই কিছু বৃক্ষ। নেক্সট রয়েছে ত্রিপুরাতে নানা প্রকারের বাঁশ ও বেতের উল্লেখযোগ্য। ত্রিপুরাতে যে নানা প্রকারের যে বাঁশ ও বেত উল্লেখযোগ্য, ত্রিপুরার মধ্যে যে বাঁশ ও বেত খুবই উল্লেখযোগ্য, খুবই ফেমাস। নেক্সট রয়েছে 5 নম্বর পয়েন্টে ত্রিপুরার কিছু অর্থকরী বনজ সম্পদ হলো বাঁশ ও বেত। বাঁশ ও বেত ত্রিপুরার মধ্যে খুবই উল্লেখযোগ্য। ইভেন এই যে ভারতবর্ষের মধ্য থেকেও ত্রিপুরার বাঁশ ও বেতটা খুবই উল্লেখযোগ্য। তো এই যে বাঁশ ও বেত রয়েছে এগুলি হলো ত্রিপুরার বনজ সম্পদ মধ্যে রয়েছে আর এগুলি থেকে অর্থ উপার্জন করা যায়, তার জন্য এগুলিকে অর্থকরী বনজ সম্পদও বলা হয়। তো ত্রিপুরার কিছু অর্থকরী বনজ সম্পদ হলো বাঁশ ও বেত। ত্রিপুরাতে বর্তমানে প্রায় 6294 বর্গ কিলোমিটার সবুজ বনাঞ্চল আছে। ত্রিপুরার যে বর্তমানে প্রায় 6294 বর্গ কিলোমিটার সবুজ বনাঞ্চল রয়েছে। ওকে, ত্রিপুরা সংরক্ষিত বনাঞ্চল প্রায় 3588 বর্গ কিলোমিটার। ত্রিপুরার মধ্যে আগেরটাই দেখেছিলাম যে 6294 বর্গ কিলোমিটার সবুজ বনাঞ্চল রয়েছে, তার মধ্যে থেকে যে সংরক্ষিত অর্থাৎ যেটা ত্রিপুরা সরকারের হাতে রয়েছে সেটা হলো প্রায় 3588 বর্গ কিলোমিটার। ত্রিপুরা শক্তকাঠে বনাঞ্চল আছে প্রায় 1484 বর্গ কিলোমিটার। ত্রিপুরার মধ্যে শক্ত কাঠ রয়েছে যেগুলি দিয়ে বিভিন্ন আসবাবপত্র বানানো যায়, দরজা বানানো যায়, জ্বালানা বানানো যায়। এই যে এগুলি হলো শক্ত কাঠ। এই শক্ত কাঠে যে বনাঞ্চল রয়েছে সেগুলি রয়েছে প্রায় 1484 বর্গ কিলোমিটার। ওকে, নেক্সট রয়েছে 9 নম্বর পয়েন্টে ত্রিপুরাতে বাঁশের বনাঞ্চল আছে প্রায় 938 বর্গ কিলোমিটার। ত্রিপুরার মধ্যে যে বাঁশের যে বনাঞ্চল রয়েছে প্রায় রয়েছে 938 বর্গ কিলোমিটার। খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ত্রিপুরার বাঁশের বনাঞ্চল কত কিলোমিটার রয়েছে, তখন আমাদের যদি এটা জানা থাকে তাহলে আমরা আনসার করতে পারবো। নেক্সট রয়েছে জুম চাষের অঞ্চল আছে প্রায় 770 বর্গ কিলোমিটার। জুম চাষের অঞ্চল রয়েছে প্রায় 770 বর্গ কিলোমিটার। ত্রিপুরাতে বনাঞ্চল পুড়িয়ে জুম চাষ করা হয়। জুম চাষ হলো ত্রিপুরা এক ধরনের যে কৃষিকাজ। এটা কিভাবে করা হয়? বনাঞ্চল পুড়িয়ে, ধরো একটা জায়গাতে বনাঞ্চল রয়েছে সেই জায়গাটা পুড়িয়ে সেটা জুম চাষের জন্য উপযুক্ত করা হয়, তারপর সেখানে জুম চাষটা করা হয়। আর এই জুম চাষ এটি হলো এক ধরনের স্থানান্তর কৃষি। স্থানান্তর কৃষি কি? জুম চাষটা হলো এক ধরনের কৃষিকাজ, সেটা আমরা দেখলাম।
আর যেটা করা হয় বনাঞ্চল পুড়িয়ে, ধরো এখানে বনাঞ্চল রয়েছে, এখানে বনাঞ্চলগুলি পুড়িয়ে এখানে জুম চাষের জন্য উপযুক্ত করা হলো, তারপর এখানে জুম চাষ করলো, এখানে 2-3 বছর কয়েক বছর জুম চাষ করলো, তো কয়েক বছর জুম চাষ করার পর এখানে যে মাটি রয়েছে সেই মাটির উর্বরতাটা কমে যায়, তখন কি করা হয় এই জায়গাতে আর জুম চাষ করা হয় না, কয়েক বছর পরে স্থানটা পরিবর্তন করে অন্য জায়গায় গিয়ে অন্য জায়গায় যে বন রয়েছে সেখানে বনগুলি আবার বনাঞ্চলটা পুড়িয়ে নেয়, পুড়িয়ে আবার জুম চাষের জন্য এটা উপযুক্ত করে আবার সেখানে গিয়ে যে জুম চাষ নতুনভাবে শুরু করে, তার জন্য জুম চাষকে একটি স্থানান্তর কৃষিও বলা হয়। ওকে, নেক্সট রয়েছে এই প্রথায় সাধারণত ধান, কার্পাস, তিল, সবজি প্রভৃতি চাষ করা হয়। এই ধরনের প্রথায় অর্থাৎ যে জুম চাষ রয়েছে যেটা বনাঞ্চল পুড়িয়ে করা হয় জুম চাষের জন্য উপযুক্ত করে সেখানে জুম চাষ করা হয়, সেখানে সাধারণত ধান, কার্পাস, তিল, সবজি এরকম বিভিন্ন ধরনের চাষ করা হয়। জুমের ফসল পাহারা দেওয়ার জন্য টঙ্গর তৈরি করা হয়, যাকে উপজাতি ভাষায় গাইরিং বলা হয়। যে ঝুম চাষের যে ফসল রয়েছে সেটা পাহারা দেওয়ার জন্য কিছু টঙ্গর তৈরি করা হয়, সেই যে টঙ্গর রয়েছে সেটাকে উপজাতি যারা রয়েছে তাদের ভাষায় গাইরিংও এটাকে বলা হয়। সো এখন তোমাদের জন্য একটা ছোট্ট একটা ইনফরমেশন, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে একটা অফার দেওয়া হয়েছে। ত্রিপুরার মধ্যে বন্যা হয়েছে যার জন্য অনেকের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেই জন্য আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার থেকে একটা অফার দেওয়া হয়েছে। সেই অফারটা হলো টেক এডমিশন উইদাউট এনি এডমিশন ফিস। তোমরা এডমিশন নিতে পারবে, টেটের জন্য ক্লাস করতে পারবে, মক টেস্ট দিতে পারবে কোনো মাত্র এডমিশন ফিস ছাড়াই। আমাদের যে এডমিশন ফিসটা অর্থাৎ যে 5,000 টাকা, সেই 5,000 টাকাটা পুরোটাই ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আর এই যে অফারটা দেওয়া হয়েছে 100 জনের জন্য, প্রথম 100 জনের জন্য এই সুবিধাটা দেওয়া হয়েছে, যার মধ্যে অলরেডি অনেকে এডমিশন তোমরা হয়ে গেছো, যারা এখনও এডমিশন হওনি তোমরা এই সুযোগটা পেতে চাও, আমাদের কাছে সিটটা খুবই লিমিটেড রয়েছে, তোমরা এখনই আমাদের সাথে যোগাযোগ করো আর এই সুবিধাটা তোমরা হাতছাড়া না করে এই সুবিধাটা তোমরা পেতে পারো। এই সুবিধাটা তোমরা কীভাবে পাবে এবং কী কী ফ্যাসিলিটিস পাবে তোমরা সেটা আমি বলে দিচ্ছি। আমাদের একটা টেট কোর্স আমরা লঞ্চ করেছি যেটা অফার দেওয়া হয়েছে। অফারটা কি, নর্মালি আমাদের এখানে এডমিশন ফিসটা থাকে 5,000 টাকা এবং মান্থলি ফিস থাকে 500 টাকা করে। এখন এই অফারের মধ্যে যেটা প্রথম 100 জনের জন্য অফারটা দেওয়া হলো, এই অফারের মধ্যে আমাদের যে এডমিশন ফিসটা অর্থাৎ যে 5,000 টাকা, এই 5,000 টাকা পুরোটাই ডিসকাউন্ট দেওয়া হলো। এই 5,000 টাকা তোমাদের দিতে লাগবে না, যারা এই 100 জনের মধ্যে আসবে তাদেরকে এই 5,000 টাকা দিতে লাগবে না, তাদেরকে শুধুমাত্র যে মান্থলি পেমেন্টের মাধ্যমে তোমরা পেয়ে যাবে এই টেট কোর্সটা। এই যে টেট কোর্সটা সেটা হলো 8 মাসের কোর্স। 8 মাসের কোর্সের মধ্যে তোমরা যে পার মান্থ 500 টাকা করে শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে পার মান্থ 500 টাকা অর্থাৎ টোটাল হলো 4,000 টাকা। এই 4,000 টাকা ওয়ান টাইম পেমেন্ট, 4,000 টাকা ওয়ান টাইম পেমেন্টের মাধ্যমে অর্থাৎ একবারে 4,000 টাকা দিয়ে তোমরা এই টেট কোর্সটা পেয়ে যাবে, আর তোমাদের পেমেন্ট করতে লাগবে না। শুধুমাত্র 4,000 টাকা পেমেন্ট করে তোমরা পেয়ে যাবে এই সুযোগটা, যেটার মধ্যে তোমরা সাবজেক্ট ওয়াইজ ক্লাস পেয়ে যাবে, উইকলি অনলাইন মক টেস্ট পেয়ে যাবে এবং মান্থলি অফলাইন ওয়েমার্কশিট বেস মক টেস্ট তোমরা পেয়ে যাবে। তোমরা একবার পেমেন্ট করে এই সুযোগটা পেতে পারো। আর যারা এই সুযোগটা পেতে চাও তোমরা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারটা একবার বলে দিচ্ছি। নাম্বারটা হলো 6009340523 নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমরা এডমিশনটা নিতে পারো। 8 মাসের কোর্স আর ওয়ান টাইম পেমেন্ট, মাত্র 4,000 টাকা পেমেন্ট করে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ টেটের কোর্স, যেটার মধ্যে খুব যত্ন সহকারে খুব কোয়ালিটিফুল ক্লাস তোমরা পেয়ে যাবে, অফলাইন ক্লাস হয়ে যাবে, প্রতিটা সাবজেক্টের ক্লাস তোমরা পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে অনলাইন এবং অফলাইন এবং ফ্রি মক টেস্ট তোমরা পেয়ে যাবে। তো যারা এই সুযোগটা পেতে চাও তোমরা আর দেরি করো না, এখনই আমাদের সাথে যোগাযোগ করো, কারণ আমাদের এখানে সিটটা কিন্তু লিমিটেড রয়েছে। এই 100 জন থেকে অনেকজনই এডমিশন নিয়েছে, অনেকটা সিটটা ফুলফিল হয়ে গেছে আর কিছু সংখ্যক সিট বাকি রয়েছে। তো সেই সিটটা তোমরা বুকিং করার জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করো এই নম্বরে। আর তাছাড়াও কোনো কিছু ডাউট থাকলে, কোনো কনফিউশন থাকলে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো, অথবা এই নম্বরে তোমরা সোজাসুজি কল করেও জেনে নিতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। এখন যে নেক্সট যে টপিকটা রয়েছে সেটাতে আমি যাই, সেটা হলো ত্রিপুরা খনিজ সম্পদ। তার আগে আমরা দেখেছি কি যে ফরেস্ট নিয়ে, ত্রিপুরা যে বনাঞ্চল রয়েছে সেটা নিয়ে আমরা দেখেছি। এখন আমরা দেখে নেব ত্রিপুরা খনিজ সম্পদ মিনারেলস নিয়ে।
ত্রিপুরা রাজ্যে খনিজ সম্পদের অভাব রয়েছে। যে ত্রিপুরা রাজ্যে, আমাদের যে প্রিয় রাজ্য ত্রিপুরা, সেখানে খনিজ সম্পদের অনেকটাই অভাব রয়েছে। রাজ্যের একমাত্র খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। আমাদের রাজ্য ত্রিপুরা, সেখানকার যে খনিজ সম্পদ রয়েছে সেটা একমাত্র যে খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। ওএনজিসি বা ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের প্রচেষ্টায় 1972 সালে ত্রিপুরা রাজ্যে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে। যে ওএনজিসি রয়েছে, যার পুরো নাম হলো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস অফ কর্পোরেশন, সেই কর্পোরেশনের প্রচেষ্টায় 1972 সালে ত্রিপুরা রাজ্যে প্রথম যে প্রাকৃতিক গ্যাস, সেই প্রাকৃতিক গ্যাসের সন্ধান আমরা পেয়েছিলাম। ওএনজিসির দ্বারা প্রথম কূপটি খনন করা হয় বড়মুড়ার পাহাড়ি অঞ্চলে। যে ওএনজিসির যে কর্পোরেশন রয়েছে, অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের প্রচেষ্টায় 1972 সালে ত্রিপুরা রাজ্যে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে। আর সেই সন্ধান মেলার জন্য যে প্রথম যে কূপটি খনন করা হয়, সেটা কোনখানে করা হয়? সেটা করা বড়মুড়া যে পাহাড়ি অঞ্চল, সেখানে করা হয়। বড়মুড়া পাহাড়ি অঞ্চলে প্রথমবার কূপটি খনন করা হয় এবং সেখানে প্রাকৃতিক গ্যাসটা প্রথম পেয়েছিল। তারপর রুকিয়া, আগরতলা, গজরিয়া এবং বেলুনিয়া নানান অঞ্চলে এখন পর্যন্ত প্রায় 160টি কূপ খনন করা হয়েছে। যে ওএনজিসি যে প্রচেষ্টায় 1972 সালে ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলেছিল। আর ওএনজিসির দ্বারা যে প্রথম যে কূপটি খনন করা হয় সেটা হলো বড়মুড়া পাহাড়ি অঞ্চলে। বড়মুড়া পাহাড়ি অঞ্চলে পরে তারপর করেছে রুকিয়া, আগরতলা, গজরিয়া, বেলুনিয়া, এরকম নানান অঞ্চলে এখন পর্যন্ত প্রায় 160টি কূপ খনন করা হয়েছে। কার দ্বারা? কার প্রচেষ্টায় করা হয়েছে? এটা ওএনজিসি প্রচেষ্টায় করা হয়েছে। নেক্সট রয়েছে, এর মধ্যে 55টি কূপে প্রচুর পরিমাণে গ্যাসের কোচ পাওয়া গেছে। যে টোটাল 160টা কূপ খনন করা হয়েছে এখন পর্যন্ত। তার মধ্যে থেকে যে 55টা কূপের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে ত্রিপুরা ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার রয়েছে। যে বিশেষজ্ঞ রয়েছে তাদের মতে ত্রিপুরার মধ্যে ত্রিপুরা যে ভূগর্ভে, সেখানে প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার রয়েছে। রাজ্যে গ্যাসের মজুদ ভাণ্ডার 17 বিলিয়ন কিউবিক মিটার। ত্রিপুরা রাজ্যে গ্যাসের যে মজুদ ভাণ্ডার রয়েছে সেটা 17 বিলিয়ন কিউবিক মিটার। ত্রিপুরা গ্যাস বর্তমানে প্রধানত তাপবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। ত্রিপুরা যে গ্যাস রয়েছে সেটা বর্তমানে প্রধানত তাপবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। 8 নম্বর, ভূতাত্ত্বিকগণের মতে ত্রিপুরা সমভূমি অঞ্চলে ভূগর্ভে তেল পাওয়ার সম্ভাবনা আছে। যে ভূতাত্ত্বিক রয়েছে ভূতাত্ত্বিকগণের মতে ত্রিপুরার যে সমভূমি অঞ্চলগুলি রয়েছে সেই সব অঞ্চলে ভূগর্ভে তেল পাওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে। এটি কার মতে? ভূতাত্ত্বিকগণের মতে। ওএনজিসি ত্রিপুরা সমভূমি অঞ্চলে ব্যাপকভাবে তেল অনুসন্ধানের কাজ চালাচ্ছে। ওএনজিসি ত্রিপুরা যে সমভূমি অঞ্চলগুলি রয়েছে সেখানে ব্যাপকভাবে তেল সন্ধান করার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছে, কন্টিনিউ তারা কাজ চালিয়ে যাচ্ছে। এখন আমরা দেখে নেব ত্রিপুরা শক্তি সম্পদ। প্রথম আমরা কি দেখেছিলাম? ত্রিপুরা বনাঞ্চল নিয়ে দেখেছিলাম। তারপর আমরা দেখেছিলাম ত্রিপুরা যে খনিজ সম্পদ। আর এখন দেখে নেব ত্রিপুরা শক্তি সম্পদ, অর্থাৎ পাওয়ার অফ ত্রিপুরা। ত্রিপুরার তাপবিদ্যুৎ কেন্দ্রটি বড়মুড়া পাহাড়ে অবস্থিত। ত্রিপুরার যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেটি বড়মুড়া পাহাড়ে অবস্থিত। এখন এখান থেকে কোশ্চেন আসতে পারে, ত্রিপুরার তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? তখন আমরা কি অ্যান্সার করব? বড়মুড়া পাহাড়ে অবস্থিত। বড়মুড়া পাহাড়ে তাপবিদ্যুৎ কেন্দ্রটি প্রথম ইউনিট চালু হয় 1986 সালে। বড়মুড়া যে পাহাড়ের মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সেটি প্রথম যে ইউনিট চালু হয় সেগুলি হয়েছিল 1986-এ। বড়মুড়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে ওঠে ফ্রান্সের হিসপানো সুইস কোম্পানির সহায়তায়। বড়মুড়ার মধ্যে যে তাপবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে সেটা ফ্রান্সের একটা কোম্পানি রয়েছে। কোম্পানিটির নাম কি? হিসপানো সুইসের কোম্পানি। এই কোম্পানির সহায়তায়, এই কোম্পানির যে হেল্পে বড়মুড়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে। বড়মুড়া দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হয় 1990 সালে। বড়মুড়ার মধ্যে দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে, আর সেটা চালু হয়েছে 1990 সালে। 5 নম্বর পয়েন্টে রয়েছে রুকিয়া। রুকিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হয় 1989 সালে। রুকিয়ার মধ্যে যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেটি চালু হয়েছে 1989 সালে। রুকিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা প্রায় 8 মেগাওয়াট। রুকিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের যে উৎপাদন ক্ষমতা রয়েছে সেটি কত মেগাওয়াট? সেটি প্রায় 8 মেগাওয়াট। রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে বিশাল কর্মকাণ্ড চলছিল উদয়পুরে পালাটানে। রাজ্যের মধ্যে যে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিশালভাবে কর্মকাণ্ড চলছিল, কাজ চলছিল, সেটা কোথায়? সেটা হলো উদয়পুরের পালাটানে। উদয়পুরের পালাটানে 2012 সালের
বিদ্যুৎ উৎপাদন শুরু হয় প্রায় 300 মেগাওয়াট। উদয়পুরে পালাটানায় 2012 সালে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় প্রায় কত মেগাওয়াট? প্রায় 300 মেগাওয়াট। নেক্সট রয়েছে বড়মুড়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেছিল ত্রিপুরা মাননীয় রাজ্যপাল কে.ভি. রঘুনাথ রেড্ডি। বড়মুড়া যে তাপবিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেছিল, কে করেছিলেন? ত্রিপুরা মাননীয় রাজ্যপাল কে.ভি. রঘুনাথ রেড্ডি। ত্রিপুরা মাননীয় রাজ্যপাল কে.ভি. রঘুনাথ রেড্ডি বড়মুড়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেছিল। রুকিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেছিল প্রাক্তন উপরাষ্ট্রপতি মাননীয় শঙ্কর দয়াল শর্মা। আর রুকিয়া যে তাপবিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সেটি কে উদ্বোধন করেছিল? প্রাক্তন উপরাষ্ট্রপতি মাননীয় শঙ্কর দয়াল শর্মা। ত্রিপুরা জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম হলো গোমতী জলবিদ্যুৎ কেন্দ্র। ত্রিপুরা যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রটির নাম হলো গোমতী জলবিদ্যুৎ কেন্দ্র। ত্রিপুরা রাজ্যে উত্তর ত্রিপুরায় তাচাই এবং পশ্চিম ত্রিপুরায় দিরমা নামক গ্রামে সৌরশক্তি চালিত বিদ্যুৎ ব্যবস্থা প্রথম চালু হয়। ত্রিপুরা রাজ্যে যে উত্তর ত্রিপুরা আমাদের তাচাই আর পশ্চিম ত্রিপুরার দিরমা, এই দুই যে গ্রাম রয়েছে এই দুই নামক গ্রামে, অর্থাৎ ত্রিপুরার যে উত্তর ত্রিপুরার তাচাই এবং পশ্চিম ত্রিপুরার দিরমা নামক গ্রামের মধ্যে সৌরশক্তি চালিত হয়েছিল বিদ্যুৎ ব্যবস্থা। সৌরশক্তি চালিত বিদ্যুৎ ব্যবস্থা প্রথম চালু হয়েছিল কোথায়? ত্রিপুরাতে। নেক্সট রয়েছে ত্রিপুরা খনিজ সম্পদ। এখন আমরা আরও ডিটেলসে জিনিসটা দেখে নেব ত্রিপুরা খনিজ সম্পদ নিয়ে, এবং ডিটেলসে আমরা দেখে নেব। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। কোনো জায়গাতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কোনো ডাউট থাকে, তো সেই জায়গাটা তোমাদের কমেন্ট বক্সের মাধ্যমে বলতে পারো, বা অথবা তোমরা আমাদের সাথে যোগাযোগও করতে পারো। আমাদের এখানে যে নাম্বারটা রয়েছে সেন্টার নাম্বার, সেই নাম্বারটা হলো 6009340523 নম্বরে। তোমাদের কোনো ডাউট থাকলে এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা তোমরা যদি আমাদের সেন্টার থেকে নোটস নিতে চাও, আমাদের এখানে টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে। সেই নোটস নিতে চাইলেও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। যদি অফলাইন ক্লাস করতে চাও সেটাও করতে পারো, অফলাইন ক্লাসের ব্যবস্থা আমাদের এখানে রয়েছে। তো তোমাদের যেটা প্রয়োজন সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই নম্বরে। এনিওয়ে বাকি ডিটেলস পরে বলছি, আগে ত্রিপুরা খনিজ সম্পদ নিয়ে আমরা ডিটেলসে দেখে নিই। ত্রিপুরার প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। ত্রিপুরার যে প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খনিজ সম্পদ রয়েছে সেটা হলো প্রাকৃতিক গ্যাস, যা আসাম আরাকন ফোল্ড বেল্ট বেসিনে পাওয়া যায়। যেটি আসামের যে আরাকন ফোল্ড বেল্ট বেসিন রয়েছে সেখানে পাওয়া যায় ত্রিপুরার প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, অর্থাৎ প্রাকৃতিক গ্যাস। রাজ্যে পাওয়া অন্যান্য খনিজগুলি হলো, আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আরও কিছু অন্যান্য খনিজ রয়েছে যেগুলি পাওয়া গেছে, আর সেগুলি হলো কাচের বালি অর্থাৎ গ্লাস স্যান্ড, চুনাপাথর, তারপর ফ্লায়ার ক্লে, প্লাস্টিক কাদামাটি, শেল এবং কোয়ার্টজড সিলিকা বালি, যা মূলত নির্মাণ কাজে ব্যবহৃত হয়। এইসব কিছু খনিজ রয়েছে যেগুলি ত্রিপুরা রাজ্যে পাওয়া গেছে। রং, কঠোরতা, টেক্সচার, মৌলিক গঠন ইত্যাদির উপর ভিত্তি করে খনিজগুলি চিহ্নিত করা যেতে পারে। বিভিন্ন খনিজ রয়েছে সেগুলি চেনার কিছু পদ্ধতি রয়েছে, যেরকম তার যে রং কী রয়েছে, তার কঠোরতা বা তার যে টেক্সচারটা বা মৌলিক গঠনটা, সেগুলির উপর ভিত্তি করেও খনিজগুলি চিহ্নিত করা যায়। কোনটা কোন খনিজ সেটা আমরা চিনতে পারি তার রং দেখে, তার কঠোরতা দেখে, বা টেক্সচার বা তার যে মৌলিক গঠন রয়েছে সেগুলি দেখেও আমরা খনিজটাকে চিহ্নিত করতে পারি। এখন দেখে নেব ত্রিপুরা পাওয়া কয়েকটি খনিজ, প্রধান খনিজ। ত্রিপুরার মধ্যে কিছু খনিজ পাওয়া গেছে, সেই প্রধান খনিজগুলি আমরা এক এক করে একদম ডিটেলসে দেখে নেব। তো প্রথমেই রয়েছে কাচের বালি অর্থাৎ গ্লাস স্যান্ড। কাচের বালি হলো সাদা বালি জমা, যার গড় সিলিকা উপাদান 98%-এর উপরে। কাচের বালিটা কি? কাচের বালি হলো এক ধরনের সাদা বালি যা জমা হয়ে এগুলি কাচের বালি হয়, আর তার যে গড় সিলিকা রয়েছে, গড় সিলিকার যে উপাদানটা সেটি হলো 98%-এরও উপরে, 98%-এরও উপরে। পুরাতন আগরতলার কাছে বিশ্রামগঞ্জের বিজয় নদী স্রোতের তৈরি কাচের বালি মজুদ রয়েছে। যে পুরাতন আগরতলার কাছে বিশ্রামগঞ্জের বিজয় নদী রয়েছে সেই স্রোতের তীরে কাচের বালি যে মজুদ রয়েছে। কাচের বালি অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলি হলো, যে কাচের বালি রয়েছে সেটা আমরা কোথায় দেখেছি? পুরাতন আগরতলার কাছে বিশ্রামগঞ্জের বিজয় নদীর স্রোতের তীরে কাচের বালি মজুদ রয়েছে, ওইখানে আমাদের কাচের বালি পাওয়া যায়। তাছাড়াও আরও অন্যান্য জায়গায়ও কিছু কাচের বালি পাওয়া যায়। সেই স্থানগুলি হলো যোগেন্দ্রনগর, শেকেরকোট, দশরামবাড়ি, মোহনপুর, বৈদ্য ঠাকুরপাড়া, আনন্দনগর, মহেশকুলা এবং ডুকলি। এইসব জায়গাতেও কাচের বালি পাওয়া যায়।
কাচের বালি বিশেষ করে রঙিন কাচের জিনিসপত্র তৈরিতে ব্যবহৃত হয়। যে কাচের বালি রয়েছে সেগুলি বিশেষ করে রঙিন যে কাচের জিনিসপত্র রয়েছে সেগুলি তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। এটি সাবান শিল্পে সোডা অ্যাশ উৎপাদনের জন্য একটি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। যে এই যে কাচের বালি রয়েছে সেটা সাবান শিল্প সোডা অ্যাশ উৎপাদনের জন্য এগুলি কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এই কাচের বালি অর্থাৎ গ্লাস স্যান্ড, এটা হলো ওয়ান অফ দ্য যে খনিজ সম্পদ, যে প্রধান একটা খনিজ। নেক্সট রয়েছে প্রাকৃতিক গ্যাস অর্থাৎ ন্যাচারাল গ্যাস। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অর্থাৎ ওএনজিসির দ্বারা রাজ্যে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান করা হচ্ছে। যে ওএনজিসির দ্বারা ত্রিপুরার মধ্যে যে প্রাকৃতিক গ্যাস রয়েছে সেটা অনুসন্ধান করা হয়েছে। ওএনজিসি 1962 সালে ত্রিপুরায় তার খনন কার্য শুরু করে। ওএনজিসি কী করেছেন, যে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন তার প্রচেষ্টায় 1962 সাল থেকেই তখন থেকেই ত্রিপুরার মধ্যে খনন কার্যটা শুরু করেছিল। 1972 থেকে 74 সালে বড়মোড়া ভূতাত্ত্বিক কাঠামো অনুসন্ধান কূপে প্রাকৃতিক গ্যাসের প্রথম আবিষ্কার ঘটে। ওএনজিসি 1962 সাল থেকে ত্রিপুরার মধ্যে খনন কার্যটা শুরু করেছে। আর 72 থেকে 74 সালের মধ্যে ত্রিপুরা ভূতাত্ত্বিক কাঠামোর যে অনুসন্ধান কূপে প্রাকৃতিক গ্যাস প্রথম আবিষ্কার ঘটে। এটি কার প্রচেষ্টায় ঘটে? এটি ঘটে ওএনজিসি প্রচেষ্টায়। আর এটি হলো কি প্রাকৃতিক গ্যাসটা পাওয়া গেছে প্রথম কবে পাওয়া গেছে? 1972 থেকে 74 সালের মধ্যে যে বড়মোড়া যে ভূতাত্ত্বিক কাঠামো অনুসন্ধান কূপে প্রাকৃতিক গ্যাস প্রথম আবিষ্কার ঘটে। কয়েক বছর ধরে ওএনজিসির দ্বারা 11টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। যে এই বিগত কয়েক বছর ধরে ওএনজিসির দ্বারা ওএনজিসির প্রচেষ্টায় 11টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। আর সেগুলি হলো, সেই ফিল্ডগুলি হলো কি বড়মোড়াতে প্রথম পাওয়া গেছিলো কবে? 1975 সালে, তারপর গুজালিয়া 1982 সালে, মানিক্যনগর 1983 সালে, রুকিয়াতে কোনাবন 1986 সালে, আগরতলা 87 সালে, তিচনা 2000 সালে, সোনামুড়া 2007 সালে, সুন্দরবাড়ি 2007, কুঞ্জবন 2007, তুলামুড়া 2008 এবং খুবাল 2009। এই যে 11টি গ্যাস ক্ষেত্র রয়েছে সেগুলি আবিষ্কৃত হয়েছে গত কয়েক বছর ধরে। আর এগুলি হয়েছে ওএনজিসি প্রচেষ্টায় এই পিটগুলি, এই গ্যাস ক্ষেত্রগুলি আবিষ্কৃত হয়েছে। ত্রিপুরায় 2টি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে যা প্রাকৃতিক গ্যাসে চলে, বড়মোড়া পাহাড় এবং রুকিয়া। ত্রিপুরার মধ্যে 2টি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে আর সেই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি প্রাকৃতিক গ্যাসেই চলে, আর সেগুলি হলো বড়মোড়া পাহাড় এবং রুকিয়ায়। ওকে, নেক্সট রয়েছে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড। ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড হলো গেল, টিআইডিসি এবং এজিসিএল এর একটি যৌথ উদ্যোগ কোম্পানি। এটা হলো একটা যৌথ উদ্যোগ কোম্পানি। এটি গার্হস্থ্য, বাণিজ্য, শিল্প গ্রাহকদের পাইপড ন্যাচারাল গ্যাস অর্থাৎ পিএনজি এবং যানবাহনের জন্য কমপ্লেক্স ন্যাচারাল গ্যাস সিএনজি সরবরাহ নিযুক্ত। এতে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড রয়েছে, সেটা হলো জিএআইএল, গেল, টিআইডিসি এবং এজিসিএল, এই সবগুলি মিলে একটা যৌথ উদ্যোগ কোম্পানি। অর্থাৎ এই যে গেল, টিআইডিসি, এজিসিএল এগুলি সবগুলি মিলিত হয়ে যৌথ হয়ে একটা উদ্যোগ কোম্পানি। আর এই যে কোম্পানিটা, এটি যে গার্হস্থ্য, বাণিজ্যিক ও শিল্প যে গ্রাহক রয়েছে, যে গ্রাহকদের পাইপড ন্যাচারাল গ্যাস অর্থাৎ পিএনজি এবং যানবাহনের জন্য কমপ্লেক্স ন্যাচারাল গ্যাস অর্থাৎ সিএনজি সরবরাহ করে থাকে। এই কোম্পানিটা কী করে থাকে? এগুলি পিএনজি এবং সিএনজি সরবরাহ করে থাকে। নেক্সট রয়েছে হার্ড রক অর্থাৎ কঠিন শিলা। ত্রিপুরায় কঠিন শিলা জমা হয় জম্পুই পাহাড় এবং লংতরাই পাহাড়ে। ত্রিপুরার মধ্যে যে হার্ড রক রয়েছে অর্থাৎ কঠিন শিলা রয়েছে সেটা জমা হয় এটা হবে জম্পুই পাহাড় এবং লংতরাই পাহাড়ের মধ্যে। কঠিন শিলাগুলি প্রধানত রাস্তা নির্মাণের জন্য নির্মাণ কাজে ব্যবহৃত হয়। কঠিন যে শিলা রয়েছে অর্থাৎ হার্ড রক, সেটি প্রধানত মেইনলি যে রাস্তার যে কাজ হয় সেটা রাস্তা নির্মাণের জন্য ব্যবহৃত হয়ে থাকে। ত্রিপুরায় বিভিন্ন ধরনের শক্ত শিলা পাওয়া যায়, যেমন 18 মোড়া রেঞ্জে শিল জমা, কোয়ার্টার্স নুড়িযুক্ত পাললিক শিলা, শক্ত চুনযুক্ত বেলে পাথর। এগুলি ত্রিপুরা বিভিন্ন ধরনের যে শক্ত শিলা রয়েছে এগুলি পাওয়া যায়। কি রয়েছে? 18 মোড়া রেঞ্জে শিল জমা, কোয়ার্টার্স নুড়িযুক্ত পাললিক শিলা, শক্ত চুনযুক্ত বেলে পাথর। এই সবগুলি ত্রিপুরাতে শক্ত ধরনের শিলা পাওয়া যায়। এগুলি হলো সবগুলি কি শক্ত শিলা, আর এগুলি ত্রিপুরাতে পাওয়া যায়। আর কোথায় কোনটা পাওয়া যায় সেটাও বলা হয়েছে। এখন এখান থেকে কোশ্চেন আসতে পারে যে শিল জমা যে শক্ত শিলা রয়েছে সেটা
কোথায় পাওয়া যায়? তো আনসারে থাকলো 18 রেঞ্জ, তারপর এখানে অন্য কোনো জায়গার নাম থাকলো। তো আমাদের যদি জানা থাকে যে শিল জমাটা 18 রেঞ্জেই পাওয়া যায়, তাহলে আমরা অবশ্যই আনসার করতে পারবো। তার জন্য এগুলি ভালোভাবে মাথায় রাখবেন। যেগুলি আমি এখানে করাচ্ছি সেগুলি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আপনারা যদি চান আপনারা এগুলি লিখে নিতে পারেন। আর যারাই ভাবছেন এগুলি লেখার জন্য বা স্ক্রিনশট নিয়ে পড়ার জন্য এত টাইম নেই, আপনারা কি করতে পারেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এসে নোটসটা নিতে পারেন। আমাদের নোটসের মধ্যে একদম সিলেবাস ওয়াইজ খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ নোটসটা বানানো হয়েছে, যেখানে প্রথমে রয়েছে একদম চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ কনসেপ্ট রয়েছে। সেই কনসেপ্টের পরে একদম চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা কনসেপ্টের সাথে রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস প্র্যাকটিসের জন্য। তো আপনারা যারাই ভাবছেন আর বেশি টাইম নেই, আপনারা প্রিপারেশান করবেন, আজ থেকেই প্রিপারেশানটা শুরু করুন। সেই প্রিপারেশানের জন্য আমরা আপনাদের সাথে আছি, আপনাদের গাইড করার জন্য। আর তার জন্য আপনারা আমাদের এখান থেকে নোটস নিতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন। তাছাড়া কোনো ডাউট থাকলে আপনারা আমাদের সাথে সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ওকে, সো এনিওয়ে, নেক্সট যেটা রয়েছে সেটা হলো চুনাপাথর অর্থাৎ লাইমস্টোন। চুনাপাথর একটি অনিয়মিত ঘটনা, যা ত্রিপুরায় প্রধানত শাখান এবং জম্পুই রেঞ্জ এবং মণিপুরি এলাকায় পাওয়া যায়। চুনাপাথর হলো চুনার যে পাথরটা অর্থাৎ লাইমস্টোন, সেটি এক ধরনের অনিয়মিত ঘটনা, যা ত্রিপুরার প্রধানত শাখান এবং জম্পুই রেঞ্জ এবং মনপুরি এলাকায় পাওয়া যায়। চুনাপাথরটা এইসব জায়গাতে পাওয়া যায়। উত্তর ত্রিপুরা জেলায় কুমারঘাটে একটি চুন পেলোদনা মিশ্রণে কারখানাও চালু হয়েছে। কোথায় চালু হয়েছে? উত্তর ত্রিপুরা জেলায় কুমারঘাটে এটি চালু হয়েছে। কাদামাটি ক্লে রাজ্যে সাধারণত নদীর তীরে পাওয়া যায়। যে কাদামাটি রয়েছে সেটা সাধারণত নদীর তীরে পাওয়া যায়। এগুলি রাজ্যে পশ্চিম এবং দক্ষিণ অঞ্চলেও পাওয়া যায়। এগুলি যে ত্রিপুরা রাজ্যে পশ্চিম বা দক্ষিণ অঞ্চলে এগুলি পাওয়া যায়। 6টি অঞ্চল রয়েছে যেখানে কাদামাটি পাওয়া যায়। সেই 6টি অঞ্চল হলো 1 নম্বর মোহনপুর বামটিয়া কামালঘাট, 2 নম্বর বিশ্রামগঞ্জ বাগমা, 3 নম্বর চম্পামুড়া বলদাখাল যোগেন্দ্রনগর, 4 নম্বর খোয়াই তেলিয়ামুড়া ওমপি, 5 নম্বর শান্তিবাজার উদয়পুর, 6 নম্বর কুমারঘাট ও বৈদ্য ঠাকুরপাড়া, আনন্দনগর মহেশকুলা ঢুকলি সোনামুড়া এলাকা। এই যে এই 6টি অঞ্চল রয়েছে, এই 6টি অঞ্চলের মধ্যে কাদামাটি বা ক্লে পাওয়া যায়। ত্রিপুরা শক্তি সম্পদ, এখন আমরা ডিটেলসে দেখে নেব কি ত্রিপুরা শক্তি সম্পদ অর্থাৎ এনার্জি রিসোর্সেস ইন ত্রিপুরা। শিল্প, কৃষিখাত, পরিবহন খাত, যোগাযোগ এবং প্রতিরক্ষা উদ্দেশ্যে শক্তি প্রদান করে একটি অর্থনীতিতে শক্তি সংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে শিল্প, কৃষিখাত, পরিবহন খাত বা যোগাযোগ এবং প্রতিরক্ষার উদ্দেশ্যে শক্তি প্রদান করে, এটি অর্থনীতি শক্তিতেও সংস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্রিপুরা শক্তি সম্পদ। বিদ্যুৎ দেশ ও রাজ্য উভয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্রিপুরা যে শক্তি সম্পদ রয়েছে সেটা, যে বিদ্যুৎ রয়েছে সেটা আমাদের দেশের বা রাজ্যের উভয়ই অর্থনৈতিক দিক থেকে ও সামাজিক দিক থেকে ও বিভিন্ন দিক থেকে উন্নয়নের জন্য বিশেষভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। যে অর্থনৈতিক দিক থেকে কীভাবে ডেভেলপ হওয়া যায়, সামাজিক দিক থেকে কীভাবে ডেভেলপ হওয়া যায়, সেই সব বিষয়টা নজরে রেখে সেই সব দিক থেকে ডেভেলপ হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ত্রিপুরায় 2টি উৎস রয়েছে যার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়, আর সেগুলি হলো তাপ শক্তি এবং জল শক্তি। ত্রিপুরার মধ্যে 2টি উৎস রয়েছে। এই 2টা উৎসের মাধ্যমে কি করা হয়? বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর সেই উৎসগুলি হলো, প্রথমটা হলো তাপ শক্তি, দ্বিতীয়টা হলো জল বিদ্যুৎ। তাপ শক্তি আর জল বিদ্যুতের মাধ্যমেই বিদ্যুৎ উৎপাদন করা হয়। ত্রিপুরায় 2021 থেকে 2022 সালের অর্থনৈতিক পর্যালোচনা অনুসারে তাপবিদ্যুতের 98.38% বিদ্যুৎ উৎপাদন হয় এবং 1.62% জল বিদ্যুৎ থেকে উৎপাদন হয়। ত্রিপুরা যে 2021 থেকে 2022 সালে যে অর্থনৈতিক পর্যালোচনা রয়েছে, সেই পর্যালোচনা অনুসারে তাপবিদ্যুৎ থেকে যে তাপবিদ্যুৎ রয়েছে, তো আমরা আগের স্লাইডে দেখেছিলাম যে বিদ্যুৎ উৎপাদন হয় সেটা 2টা উৎস থেকে হয়, একটা হলো তাপবিদ্যুৎ আর একটা হলো জল বিদ্যুৎ। তো সেই 2021 থেকে 22 সালে অর্থনীতিকের পর্যালোচনা অনুসারে তাপবিদ্যুৎ থেকে 98.38% বিদ্যুৎ উৎপাদন হয় এবং জল বিদ্যুৎ থেকে 1.62% বিদ্যুৎ উৎপাদন হয়েছিল 2021 থেকে 22 সালের অর্থনৈতিক পর্যালোচনা অনুসারে। ত্রিপুরা তার নিজস্ব উৎপাদন কেন্দ্র থেকে 80 থেকে 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে এবং বাকিটা ওটিপিসি অর্থাৎ ওএনজিসি ত্রিপুরা পাওয়ার কোম্পানি লিমিটেড
পালাটানা পাওয়ার প্ল্যান্ট এবং নেপকো ন্যাশনাল হাইড্রো ইলেকট্রনিক পাওয়ার থেকে সরবরাহ করা হয়। ত্রিপুরার মধ্যে নিজস্ব উৎপাদন কেন্দ্র রয়েছে, আর সেখান থেকে 80 থেকে 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে থাকে। আর বাকি যে বিদ্যুৎ উৎপাদন রয়েছে সেটা হয়ে যায় কৃষি থেকে, ওএনজিসি ত্রিপুরা পাওয়ার কোম্পানি লিমিটেড থেকে, তারপর পালাটানা পাওয়ার প্ল্যান্ট থেকে, নেপকো অর্থাৎ ন্যাশনাল হাইড্রো ইলেকট্রনিক পাওয়ার থেকে সরবরাহ করা হয়। আর ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং বাংলাদেশেও বিদ্যুৎ সরবরাহ হয়। ত্রিপুরার পাশাপাশি অন্যান্য যেসব জায়গার মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেটা হলো মিজোরাম, মণিপুর এবং বাংলাদেশ। নেক্সট রয়েছে ত্রিপুরার তাপ ও জল বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ থার্মাল অ্যান্ড হাইড্রাল পাওয়ার প্ল্যান্টস ইন ত্রিপুরা। ত্রিপুরা কয়েকটি তাপ ও জল বিদ্যুৎ প্রকল্প নিম্নরূপ। ত্রিপুরার মধ্যে কিছু যে তাপ বিদ্যুৎ ও জল বিদ্যুৎ প্রকল্প রয়েছে, আর সেগুলি হলো গোমতী জল বিদ্যুৎ প্রকল্প, গোমতী হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট। এটি দক্ষিণ ত্রিপুরা জেলার তীর্থমুখে অবস্থিত। এটি কোথায় অবস্থিত? যে দক্ষিণ ত্রিপুরা, যে সাউথ ত্রিপুরা জেলায় রয়েছে ডিস্ট্রিক্টের মধ্যে তীর্থমুখের মধ্যে অবস্থিত গোমতী জল বিদ্যুৎ প্রকল্প। এই বিদ্যুৎ প্রকল্পটি 1976 সালে চালু করা হয়েছিল। কবে চালু করা হয়েছিল? এটা চালু করা হয়েছিল 1976 সালে। বিদ্যুৎ কেন্দ্রটি ত্রিপুরা রাজ্য সরকারের মালিকাধীন এবং এটি ত্রিপুরা স্টেট ইলেকট্রিক কর্পোরেশন লিমিটেড দ্বারা পরিচালিত হয়। এই বিদ্যুৎ যে জল বিদ্যুৎ প্রকল্পটা রয়েছে গোমতী জল বিদ্যুৎ প্রকল্প, যেটা সাউথ ত্রিপুরাতে অবস্থিত, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের তীর্থমুখে অবস্থিত, সেটি 1976 সালে চালু হয়েছিল। আর এই যে বিদ্যুৎ কেন্দ্রটি ত্রিপুরা যে রাজ্য সরকার রয়েছে, রাজ্য সরকারের মালিকাধীন এবং ত্রিপুরা যে স্টেট ইলেকট্রিক কর্পোরেশন লিমিটেড রয়েছে তাদের দ্বারা পরিচালিত হয়ে থাকে। এই বিদ্যুৎ কেন্দ্রে মোট স্থাপিত ক্ষমতা 15 মেগাওয়াট। এই বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে যে গোমতী জল বিদ্যুৎ প্রকল্প রয়েছে, তার যে এই কেন্দ্রের যে মোট স্থাপিত ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা হলো 15 মেগাওয়াট, 15 মেগাওয়াট। এই বিদ্যুৎ কেন্দ্রের উৎস হলো গোমতী নদী। এই বিদ্যুৎ কেন্দ্রের উৎসটা কি? গোমতী নদী। নেক্সট রয়েছে রুকিয়া গ্যাস তাপবিদ্যুৎ প্রকল্প, রুকিয়া গ্যাস থার্মাল পাওয়ার প্রজেক্ট। এটি পশ্চিম ত্রিপুরা জেলায় রুকিয়া অবস্থিত। এটি পশ্চিম ত্রিপুরা, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের রুকিয়াতে অবস্থিত। এটি 1990 সালে চালু করা হয়েছিল। এই বিদ্যুৎ কেন্দ্রে মোট স্থাপিত ক্ষমতা 111 মেগাওয়াট। এই যে রুকিয়া গ্যাস তাপবিদ্যুৎ রয়েছে সেটি পশ্চিম ত্রিপুরা জেলার রুকিয়ায় অবস্থিত, আর এটি 1990 সালে চালু করা হয়েছিল। আর এই বিদ্যুৎ কেন্দ্রে যে মোট স্থাপিত ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটি হলো 111 মেগাওয়াট। এই প্ল্যান্টটি একটি উন্মুক্ত গ্যাস টারবাইন এবং সম্পূর্ণরূপে বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করেছে। এই প্ল্যান্টে প্রাকৃতিক গ্যাস প্রাথমিক জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যে রুকিয়া গ্যাস তাপবিদ্যুৎ প্রকল্পের মধ্যে যে প্রাকৃতিক গ্যাস রয়েছে সেটা প্রাথমিক মেইন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এখন দেখে নেব বড়মুড়া গ্যাস তাপবিদ্যুৎ প্রকল্প, বড়মুড়া গ্যাস থার্মাল পাওয়ার প্রজেক্ট। এটি 27 নভেম্বর 2002 সালে চালু করা হয়েছিল। এই বিদ্যুৎ কেন্দ্রের মোট স্থাপিত ক্ষমতা 21 মেগাওয়াট। কত মেগাওয়াট? 21 মেগাওয়াট। এটি হলো বড়মুড়া যে গ্যাস তাপবিদ্যুৎ প্রকল্পটি রয়েছে সেটি 21 মেগাওয়াট তার ক্ষমতাটা রয়েছে। আর এটি চালু করা হয়েছিল 27 নভেম্বর 2002 সালে। বড়মুড়া প্রকল্পটি এবিটি ব্যবস্থায় উত্তর পূর্ব গ্রিডের সাথে সিঙ্ক্রোনাইজ করা হয়েছে। এটি কি বড়মুড়া যে প্রকল্প রয়েছে সেটি এবিটি ব্যবস্থায় উত্তর পূর্ব গ্রিডের সাথে সিঙ্ক্রোনাইজ করা হয়েছে। কোনটি? বড়মুড়া গ্যাস তাপবিদ্যুৎ প্রকল্প। নেক্সট রয়েছে ত্রিপুরার পুনর্বিকরণযোগ্য শক্তি অর্থাৎ রিনিউয়েবল এনার্জি ইন ত্রিপুরা। ত্রিপুরার পুনর্বিকরণযোগ্য শক্তি অবকাঠামো প্রবর্তন ও উন্নয়নের জন্য 1998 সালে ত্রিপুরা পুনর্বিকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা গঠিত হয়েছিল। ত্রিপুরা যে পুনর্বিকরণযোগ্য শক্তি যে অবকাঠামো তার যে প্রবর্তন করার জন্য, তার উন্নয়নের জন্য, ডেভেলপ করার জন্য 1998 ত্রিপুরা পুনর্বিকরণযোগ্য যে শক্তিটা রয়েছে সেটা উন্নয়নের সংস্থা গঠিত হয়েছিল। ত্রিপুরায় বেশ কয়েকটি পুনর্বিকরণযোগ্য শক্তি প্রকল্প চালু হয়েছে। সে উদাহরণস্বরূপ ত্রিপুরার মধ্যে কয়েকটি পুনর্বিকরণ অর্থাৎ রিনিউয়েবল এনার্জি কিছু শক্তি, কিছু প্রকল্প, কিছু প্রজেক্ট চালু হয়েছে। আর সেগুলি হলো কমিউনিটি বিল্ডিংতে রাজ্য জুড়ে সৌর ফটোভোল্টাইক পাওয়ার প্ল্যান্ট স্থাপন, তারপর সোলার স্ট্রিট লাইট স্থাপন হয়েছে, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন হয়েছে। এগুলি হলো কিছু উদাহরণ কিসের? পুনর্বিকরণযোগ্য শক্তি প্রকল্প। এখন এখান থেকে তো কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটা ত্রিপুরা পুনর্বিকরণযোগ্য যে প্রকল্প চালু হয়েছে, এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিল, তো আমরা এই নামগুলি জানলে অবশ্যই আনসার করতে পারবো।
ওকে, সো এগুলি হলো কিছু রিনিউয়েবল এনার্জি ইন ত্রিপুরা। নেক্সট রয়েছে ত্রিপুরার প্রধান শক্তি সেক্টর সংস্থা অর্থাৎ মেজর পাওয়ার সেক্টর অর্গানাইজেশন ইন ত্রিপুরা। ত্রিপুরার কিছু প্রধান শক্তি সেক্টর সংস্থাগুলি হলো ত্রিপুরা পুনর্বিকন শক্তি উন্নয়ন সংস্থা অর্থাৎ ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি অর্থাৎ TREDA। এটি 1998 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ত্রিপুরা সরকারের বিদ্যুৎ বিভাগের উপাদান সংস্থা। এটি হলো কি ত্রিপুরা সরকার যে বিদ্যুৎ বিভাগ রয়েছে সেই উপাদানের সংস্থা। এটি রাষ্ট্রীয় নোডাল সংস্থা। ত্রিপুরায় নতুন পুনর্বিকনযোগ্য শক্তি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে প্রাথমিক ও কমিউনিটি হেলথ সেন্টারে সোলার ফটোভোল্টাইক পাওয়ার প্ল্যান্ট, রাজ্য জুড়ে হাসপাতাল এবং পুলিশ স্টেশন, সোলার স্ট্রিট লাইট, বায়োগ্যাস প্ল্যান্ট, সোলার হোম লাইটিং সিস্টেম ইত্যাদি। এই সবগুলি এখানে রয়েছে কিছু সেক্টর রয়েছে যেগুলি ডেভেলপ করা হয়েছে ত্রিপুরার কিছু প্রধান শক্তি সেক্টর। ওকে, সো আমরা এখন কি দেখলাম ত্রিপুরা প্রধান যে শক্তি সেক্টর সংস্থাটা নিয়ে আমরা এখানে দেখলাম কি কি রয়েছে কোথায় রয়েছে সেগুলো আমরা দেখে নিলাম। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। এটি ত্রিপুরা পাওয়ার ডিপার্টমেন্ট দ্বারা 1 জানুয়ারি 2005 ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003 সালে কার্যকর হওয়ার পরে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি পাওয়ার সেক্টর পরিকল্পনা, সঞ্চালন এবং বিতরণের জন্য দায়ী। ত্রিপুরা যে স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড রয়েছে এটি ত্রিপুরা যে পাওয়ার ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের দ্বারা 1 জানুয়ারি 1 জানুয়ারিতে 2005 1 জানুয়ারিতে ইলেকট্রিসিটি অ্যাক্ট হিসাবে কী হয়েছে এখানে 2003 সালে কার্যকর হয়েছে। 2003 সালে কার্যকর হওয়ার পর সেটা 2005 গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আর এটি পাওয়ার সেক্টর পরিকল্পনা একটি কি পাওয়ার সেক্টর পরিকল্পনা বা সঞ্চালন এবং বিতরণের জন্য দায়ী। যে এটার জন্য ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড এটা কি হয়ে থাকে, এটি পাওয়ার সেক্টর পরিকল্পনা বা সঞ্চালন এবং বিতরণের জন্য এটি দায়ী হয়ে থাকে। ওকে, নেক্সট রয়েছে এখন আমরা কিছু দেখে নেব এমসিকিউস। আমরা ডিটেলসে কনসেপ্টটা দেখে নিলাম। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। নেক্সট ক্লাসে তোমাদের জন্য এই ডাউট সেশন আমি নিয়ে আসবো। যদি তোমাদের কোনো ডাউট থাকে তো তোমরা নির্ভয়ে তোমাদের ডাউটগুলি কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারো। এখন আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউস প্র্যাকটিস করে নেব। তো এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা জেনে যাব তোমরা কতটুকু বুঝতে পেরেছো। বেসিক্যালি তোমরা এখানে নিজেদেরকে যাচাই করতে পারবে যে তোমরা কতটুকু বুঝতে পেরেছো বা কতটুকু তোমাদের মনে আছে। আর যদি না মনে থাকে তোমরা আবার এটা রিপিটে দেখে নাও, তোমাদের অবশ্যই মাথায় ঢুকে যাবে। ওকে, সো এখন প্রথম যে এমসিকিউটা আমরা দেখব সেটা হলো 1 নম্বর, ত্রিপুরার একমাত্র খনিজ সম্পদের নাম কি? সো ত্রিপুরার একমাত্র খনিজ সম্পদ হলো এখান থেকে কোনটা হবে? অবভিয়াসলি অপশন নাম্বার এ, প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস হলো ত্রিপুরার একমাত্র খনিজ সম্পদ অর্থাৎ অপশন নাম্বার এ। আমি আর সবগুলো অপশন পড়ছি না, নয়তো ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব 2 নম্বর, ত্রিপুরায় ওএনজিসির প্রচেষ্টায় প্রথম কবে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়? ত্রিপুরা যে ওএনজিসির প্রচেষ্টায় প্রথম কবে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়? তো কারেক্ট আনসারটা হবে 1972, অপশন নাম্বার বি 1972। আর সেটা কোথায় পাওয়া গেছিল? বড়মোড়া রেঞ্জে। নেক্সট রয়েছে 3 নম্বর, ত্রিপুরায় কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্র আছে? ত্রিপুরার যে কোন জায়গাতে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে? তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে বড়মোড়ায়, রুকিয়ায়, রামচন্দ্রনগরে, অর্থাৎ এখানে হবে উপরে সবগুলিতে, কারণ এই সবগুলিতে কি তাপবিদ্যুৎ কেন্দ্রটা অবস্থিত রয়েছে। তো এখানে হবে অপশান নাম্বার ডি, উপরের সবগুলি। 4 নম্বরে রয়েছে ত্রিপুরা কোথায় বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে? ত্রিপুরার বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে রামচন্দ্রনগরে। অপশান নাম্বার সি, রামচন্দ্রনগরে ত্রিপুরার বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। 5 নম্বরে রয়েছে ত্রিপুরা কুটির শিল্পের মধ্যে প্রধান শিল্প কি? ত্রিপুরা যে কুটির শিল্প রয়েছে সেটার মধ্যে প্রধান যে শিল্পটা সেটা কি? সেটা হলো বাঁশবেত শিল্প। ত্রিপুরার বাঁশবেত শিল্প হলো কুটির শিল্পের মধ্যে প্রধান শিল্প। অপশান নাম্বার বি। 6 নম্বর, ত্রিপুরা কোথায় সিমেন্ট কারখানা গড়ে উঠেছে? ত্রিপুরায় বুজংনগরে সিমেন্ট কারখানা গড়ে উঠেছে। অপশান নাম্বার এ, বুজংনগরে। 7, ত্রিপুরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত? হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশনটা কোথায় অবস্থিত? তীর্থমুখ। অপশান নাম্বার ডি, তীর্থমুখ। 8 নম্বর, ত্রিপুরায় কোন সময় থেকে বাণিজ্যিক রাবার চাষ পরীক্ষামূলকভাবে শুরু হয়? ত্রিপুরার মধ্যে যে কোন সময় থেকে বাণিজ্যিক রাবার চাষ রয়েছে সেটা পরীক্ষামূলকভাবে শুরু হয়। তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে 1963।
1963 খ্রিস্টাব্দ থেকে। 9 নম্বরে রয়েছে ত্রিপুরায় গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? ত্রিপুরায় যে গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেটা কোথায় অবস্থিত? তো এটা কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসার হবে উদয়পুরে পালাটানায়। ত্রিপুরায় গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি উদয়পুরে পালাটানায় অবস্থিত। অপশন নাম্বার এ উদয়পুরে পালাটানায়। 10 নম্বর উদয়পুরে পালাটানায় গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি কত মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন? অ্যান্ড কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি, এই যে 726.6 মেগাওয়াট। 11 সোনামুড়া কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়েছে? কারেক্ট আনসারটা হলো অপশন নাম্বার সি, এই যে মনারচকে অপশন নাম্বার সি। 12 নম্বর ত্রিপুরা রাজ্যের আয়তন কত? ত্রিপুরা রাজ্যের যে আয়তন সেটা কত? 10,491 বর্গ কিলোমিটার। অপশন নাম্বার এ। 13 নম্বরে রয়েছে রাজধানী আগরতলার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার? রাজধানীতে আগরতলার যে উচ্চতাটা রয়েছে সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার উচ্চতায় রয়েছে? তো সেটা হবে 1280 মিটার। 1280 মিটার। অপশন নাম্বার ডি। 14 নম্বরে রয়েছে ত্রিপুরার বনে কয়টি প্রজাতির বাস পাওয়া যায়? ত্রিপুরার বনে প্রায় 19টি প্রজাতির বাস পাওয়া যায়। 15 ত্রিপুরা বনাঞ্চল কত বর্গ কিলোমিটার? 2011 খ্রিস্টাব্দের অনুযায়ী ত্রিপুরার যে বনাঞ্চল রয়েছে সেটা কত বর্গ কিলোমিটার 2011 খ্রিস্টাব্দে? তো এখানে কারেক্ট অ্যান্সারটা যেটা হবে সেটা হলো অপশন নাম্বার এ 6294.29 বর্গ কিলোমিটার। অপশন নাম্বার এ। 16 নম্বরে রয়েছে ত্রিপুরা রাজ্যে বনায়ন এবং রাজ্যবাস নীতি কবে প্রণীত হয়? তো এটা কারেক্ট আনসারটা হবে 2001 সালে। অপশন নাম্বার বি 2001 সালে। 17 নম্বর ত্রিপুরায় বিদ্যুৎ নিগম কবে গঠিত হয়? ত্রিপুরার যে বিদ্যুৎ নিগমটা রয়েছে সেটা গঠিত হয় 2004 সালে। অপশন নাম্বার এ 2004 সালে। 18 নম্বর রয়েছে পালাটানা তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন কবে হয়? পালাটানা তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন হয় 2013 সালে। অপশন নাম্বার সি 2013 সালে। 19 ত্রিপুরা সৌরশক্তি প্রধান প্ল্যান্টটি কোথায় অবস্থিত? ত্রিপুরা সৌরশক্তি প্রধান প্ল্যান্টটি অবস্থিত জম্পুই পাহাড়। অপশন নাম্বার এ। 20 ত্রিপুরা রাজ্যে মোট কয়টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে? ত্রিপুরা রাজ্যের মধ্যে যে মোট বিদ্যুৎ কেন্দ্র রয়েছে উৎপাদন কেন্দ্র রয়েছে 6টি। অপশন নাম্বার এ 6টি। 21 ত্রিপুরা বনাঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা যায়? ত্রিপুরা বনাঞ্চলকে 6টি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে? 6টি ভাগে ভাগ করা যায়। অপশন নাম্বার এ। 22 যে অঙ্গনবান প্রকল্প 22 অঙ্গনবান প্রকল্প এর অধীনে ত্রিপুরা বনজ দপ্তর নিচের কোনটি ব্যবহার করে? তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে পতিত জমি। অপশন নাম্বার সি পতিত জমি। 23 ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প কবে স্থাপিত হয়? ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রটি যে প্রকল্পটি রয়েছে সেটি স্থাপিত হয় 1976 খ্রিস্টাব্দে 1976 ইয়ারে। ওকে, সো অপশন নাম্বার এ। 24 ত্রিপুরায় নিচে কোথায় লিগনাইট পাওয়া যায়? ত্রিপুরার নিচে এখান থেকে কোন অপশনটাতে লিগনাইট পাওয়া যায়? তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো যে ঋষ্যমুখ, বেতাগাঁও, সাবরুম এখানে লিগনাইট পাওয়া যায়। কুমারঘাটে উত্তরাংশেও পাওয়া যায়। ঊনকোটি পশ্চিমাংশে এবং কোলাংশির পাহাড়েও লিগনাইট পাওয়া যায়। অর্থাৎ এখানে হবে এগুলি সবকটিতেই লিগনাইট পাওয়া যায়। অপশন নাম্বার ডি হবে এখানে কারেক্ট আনসার। 25 নম্বরে রয়েছে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পে জলবিদ্যুৎ উৎপন্ন হয়। ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে, তো সেখানে যে জলবিদ্যুৎ উৎপন্ন হয় কত এমজি? তো কারেক্ট আনসার হবে 15 এমজি, 15 এমজি। 26 বন্যা নিয়ন্ত্রণ ও সেচের জন্য মনো আর্ট ড্যাম কোন নদীর উপর নির্মাণে প্রকল্প করা হয়েছে? তো এখানে কারেক্ট আনসারটা হবে মনো নদী। অপশন নাম্বার বি মনো নদী। 27 ত্রিপুরা প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত? ত্রিপুরা প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণটা হলো 90%। অপশন নাম্বার ডি 90%। 28 নিচে কোথায় ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে? তো এখানে কারেক্ট আনসারটা হবে যে শিকারিবাড়ি। অপশন নাম্বার এ শিকারিবাড়ি। 29 ধূসর রঙের বেলে পাথর নিচের কোথায় পাওয়া যায়? ধূসর রঙের যে বেলে পাথর রয়েছে সেটি পাওয়া যায় যে ঘাগড়াছড়ায়। অপশন নাম্বার বি। 30
কাঁচপাত্র নির্মাণের জন্য নিচের কোথায় কারখানা স্থাপন করা হয়েছে? যে কাঁচে কোনো পাত্র নির্মাণ করা হবে সেটার জন্য কারখানা রয়েছে, সেই কারখানাটা কোথায় স্থাপন করা হয়েছে? কারেক্ট আনসার হবে অরুন্ধতী নগর, অপশান নাম্বার ডি, অরুন্ধতী নগরে যে কারখানাটা স্থাপন করা হয়েছে। 31, নিচের কোথায় গ্লাস স্যান্ড পাওয়া যায়? নিচের কোথায় গ্লাস স্যান্ড পাওয়া যায়? যে এখানে কারেক্ট আনসার কি হবে, কোথায় পাওয়া যায়? তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো বিশ্রামগঞ্জ এবং পুরাতন আগরতলা, শেখেরকুটু, দশরাম বাড়ি, মোহনপুর এবং যোগেন্দ্রনগর, এই সবগুলি জায়গাতেই গ্লাস স্যান্ড পাওয়া যায়। অর্থাৎ অপশান নাম্বার ডি, এগুলি সবকটি এলাকাতেই গ্লাস স্যান্ড পাওয়া যায়। অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 32, ত্রিপুরা কোথায় চুনাপাথর পাওয়া যায়? ত্রিপুরার মধ্যে চুনাপাথর পাওয়া যায় শাখান ও জম্পুই পাহাড়ে, শাখান ও জম্পুই পাহাড়ে চুনাপাথর পাওয়া যায়। 33, নিচের কোনটি উৎপাদনে চুনাপাথরের প্রয়োজন? এখান থেকে কোনটি চুনাপাথরের প্রয়োজন? কারেক্ট আনসার হবে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সিমেন্ট টু হামানদিস্তা, অর্থাৎ এগুলি সবগুলি উৎপাদনে চুনাপাথরের প্রয়োজন। অপশান নাম্বার ডি। 34, ত্রিপুরা গ্লাস স্যান্ডের গড়ে আনুমানিক কত শতাংশ সিলিকা পাওয়া যায়? ত্রিপুরার মধ্যে যে গ্লাস স্যান্ড রয়েছে তার মধ্যে আনুমানিক সিলিকা পাওয়া যায় প্রায় 98%। অপশান নাম্বার ডি, 98%। 35, নিচে কোথায় উল্লেখযোগ্য পরিমাণে কাদামাটি পাওয়া যায়? এখান থেকে কোথায় উল্লেখযোগ্য পরিমাণে কাদামাটি পাওয়া যায়? তো এখান থেকে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো এগুলি সবকটি, অর্থাৎ রানীবাজারের দক্ষিণ পশ্চিমাংশে, যোগেন্দ্রনগর, পশ্চিম চাম্পামোড়া, এই সবগুলি জায়গাতেই কাদামাটি পাওয়া যায়। অপশান নাম্বার ডি হবে এই কোশ্চেনের কারেক্ট আনসার। 36 নম্বরে রয়েছে সিসিজিটি পুরো নাম কি? সিসিজিটি পুরো নাম হলো কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন। অপশান নাম্বার এ। 37 নম্বরে রয়েছে ত্রিপুরা কত শতাংশ অঞ্চল বনাবৃত? ত্রিপুরার মধ্যে কত শতাংশ অঞ্চলটা বনাবৃত হয়েছে? তো সেটা হলো 60%। অপশান নাম্বার বি, 60%। 38, SCAT FORM এর পুরো নাম কি? তো এখানে কারেক্ট আনসারটা হবে সাস্টেনেবল ক্যাচমেন্ট অ্যান্ড ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ত্রিপুরা। অপশান নাম্বার সি। 39, ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2015 অনুযায়ী ত্রিপুরা কত শতাংশ অঞ্চল বনাবৃত? এটা কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে 73.68%। অপশান নাম্বার ডি। 40, ত্রিপুরা ব্যাম্বু মিশনের বাস্তবায়ন কবে শুরু হয়? ত্রিপুরা যে ব্যাম্বু মিশন রয়েছে সেটা বাস্তবায়ন হয়েছিল কবে? 2007 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার বি, 2007 খ্রিস্টাব্দে। নেক্সট রয়েছে 41 নম্বর, ত্রিপুরায় মেগা ফুড পার্কের উদ্বোধন কবে হয়েছে? ত্রিপুরার মধ্যে যে মেগা ফুড পার্ক রয়েছে সেটা উদ্বোধন হয়েছে 20 ফেব্রুয়ারি 2019 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার ডি। ওকে, সো এই ছিল আজকে ক্লাসে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস। আর প্রথমেই আমরা দেখেছি কি কনসেপ্ট, তো কনসেপ্ট উইথ এমসিকিউস আমরা দেখে নিয়েছি ফরেস্ট, মিনারেলস অ্যান্ড পাওয়ার অফ ত্রিপুরা থেকে। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো। এবং তোমাদের পরবর্তী ক্লাসে কোন টপিক থেকে ক্লাস চাও সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের ডিমান্ড অনুসারে আমরা তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। আর আশা করি সম্পূর্ণটা ক্লিয়ার হয়েছে। এখন তোমাদের জন্য ছোট এবং ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, আর সেই ইনফরমেশনটা হলো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে আমরা একটা অফার শুরু করেছি। অফারটা দেওয়া হয়েছে কারণ ত্রিপুরাতে বন্যা হয়েছে, যার জন্য অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেই দিক থেকে চিন্তা করি আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মেগা অফার। আর এই অফারের মধ্যে আমাদের যে টেট কোর্স রয়েছে, একটা টেট কোর্স আমরা নিয়ে এসেছি, নতুন একটা কোর্স, যে কোর্সের মধ্যে আমাদের কোনো এডমিশন ফিস লাগবে না, কোনো এডমিশন ফিস ছাড়াই তোমাদেরকে আমরা টেটের জন্য পড়াবো। টেক এডমিশন উইদাউট এনি এডমিশন ফিস, কোনোমাত্র এডমিশন ফিস ছাড়াই তোমরা এডমিশনটা নিতে পারবে। আর এই কোর্সটা হলো 8 মাসের। আর টোটাল যে মান্থলি পেমেন্টটা হবে, যেহেতু এডমিশন ফিসটা ডিসকাউন্ট দেওয়া হলো, মানে এডমিশন ফিসটা পুরোটাই ডিসকাউন্ট দেওয়া হলো, ছাড় দেওয়া হলো, সেই এডমিশন ফিস লাগবে না। শুধুমাত্র যে মান্থলি পেমেন্ট রয়েছে সেই মান্থলি পেমেন্টের মাধ্যমে তোমরা পেয়ে যাবে এই টেটের কোর্সটা। পার মান্থ 500, অর্থাৎ 8 মাসের কোর্স হলে টোটাল হয় 4000 টাকা। তো এই 4000 টাকা তোমরা ওয়ান টাইম পেমেন্ট করে, মানে একসাথে এই 4000 টাকা দিয়ে তোমরা এডমিশনটা নিতে পারবে। আর প্রথম 100 জনের জন্য রয়েছে এই অফারটা। তো 100 জনের মধ্যে অনেকটাই সিট ফুলফিল হয়ে গেছে, আর মাত্র কিছু সংখ্যক সিট রয়েছে, খুব লিমিটেড সিট আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এই অফারটার মধ্যে। তো যারা এই সুযোগটা পেতে চাও তোমরা খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো, কারণ 100 জন ফুলফিল হয়ে গেলে আমরা কিন্তু তোমাদেরকে এই অফারটা প্রোভাইড করতে পারবো না। তো যারা এই অফারটা পেতে চাও আমাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করো।
এই অফারটার মধ্যে তোমরা কী কী পেয়ে যাবে, সাবজেক্ট ওয়াইজ একদম কোয়ালিটিফুল ক্লাস পেয়ে যাবে, খুব যত্ন সহকারে আমাদের কোচিং সেন্টারে পড়ানো হয় এবং সাবজেক্ট ওয়াইজ ক্লাস করানো হয়, একদম সিস্টেমেটিক ওয়াইজ ক্লাস করানো হয়, রুটিন প্রোভাইড করা হয়, রুটিনে এখনই ক্লাস হয়ে থাকে, ডিফারেন্ট ফ্যাকাল্টি রয়েছে আমাদের এখানে, ককবরকের ফ্যাকাল্টি রয়েছে, ইংলিশের রয়েছে, সায়েন্সের রয়েছে, সিডিপি, বেঙ্গলি, এসএসটি ফ্যাকাল্টি রয়েছে। তো আমাদের এখানে একদম সাবজেক্ট ওয়াইজ ক্লাস হয়ে থাকে। তারপর ফ্রি মক টেস্টও তোমরা পেয়ে যাবে, অফলাইন মক টেস্টও হয়ে থাকে যেটা হয় ওয়েমার্কশিটের মাধ্যমে, এবং অনলাইন মক টেস্টও তোমরা পেয়ে যাবে। অফলাইন যে মক টেস্টটা রয়েছে যেটা প্রতি মাসে আমাদের এখানে অফলাইন মক টেস্ট হয়ে থাকে ওয়েমার্কশিটের মাধ্যমে। ওয়েমার্কশিটের মাধ্যমে এক্সামটা দিলে কি হয়, যেখানে আমরা প্রিন্টেড কোশ্চেন প্রোভাইড করি, ওয়েমার্কশিট প্রোভাইড করি, তাহলে একটা প্র্যাকটিস হয়ে যায়, একটা টাইম লিমিট থাকে, সেই টাইম লিমিটের মধ্যে মক টেস্টটা দিতে হয়, তাহলে একটা প্র্যাকটিস হয়ে যায় এক্সামের জন্য। তো তোমরা যারা এই অ্যাডমিশনটা নিতে চাও, এই অফারটা তোমরা পেতে চাও, তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। নাম্বারটা হলো 6009340523 নম্বর। এই নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারো তোমরা আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। ওকে, সো তাছাড়া কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, অথবা সরাসরি তোমরা এই নম্বরে কলও করতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর আশা করি তোমাদের আজকে ক্লাসটাও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা আমাদের সাথে আছো বলেই কিন্তু তোমাদের জন্য আমরা ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসতে পারছি। তোমাদের লাইক কমেন্টে আমরা খুবই মোটিভেটেড হই। তো তোমরা এইভাবেই আমাদের সাথে থাকো, পাশে থাকো। তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে আমরা নিয়ে আসবো। তো এইভাবেই তোমরা আমাদের সাথে থেকো। ওকে, তো আবারও বলছি অসংখ্য ধন্যবাদ সকলকে আমাদের পাশে থাকার জন্য। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ক্লাসে, বা আমরা বলতে পারি আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। থ্যাংকস ফর ওয়াচিং।